তো কুটিলা কাহিনী যতই বলবো শেষ হবে না। কিলবিল কিলবিল করে সব একদম শূন্য থেকে এই ৩৫ বছরের কাহিনী তো। তারপরেও যেগুলো হচ্ছে গিয়ে হঠাৎ করে যেই ওয়েভগুলো আসছে, সেগুলো যখন যেটা মনে পড়ছে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার বাবা মারা গিয়েছিলেন ২০০৬ সালের ১৩ই মে। খুবই সাডেন একটা ডেথ, চিন্তার বাইরে, যে জাস্ট অসুস্থ হওয়ার ৫ দিনের মাথায় এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। এবং এমনও না যে যেদিন অসুস্থ হয়েছিলেন তার আগে থেকে দীর্ঘমেয়াদী কোনো অসুস্থতায় ভুগেছিলেন, কোনো জটিল রোগে ভুগেছিলেন। হ্যাঁ, বংশগত মধুমেহ বা ডায়াবেটিস তার ছিল, কিন্তু বিছানায় পড়ে যাওয়ার মতো এমন কিছুই ছিল না। ৫ দিনের প্রথম যেদিন অসুস্থ হন সেই দিনটি ছিল হচ্ছে মঙ্গলবার। তার আগে এর আগে শনিবার থেকে হালকা গা জ্বর ভাব, হয়তোবা গা ম্যাজ ভাব। এবং মঙ্গলবারে হচ্ছে পুরোপুরিভাবে এতটাই অসুস্থ হন, গায়ে এত প্রচণ্ড জ্বর, সাথে হচ্ছে পায়ে ব্যথা, বা পাটা নাড়াতে পারছিলেন না, লাল হয়ে ফুলে গেছিল। এরপর মঙ্গলবারে হসপিটালাইজড করা হয়, আর শনিবারের মধ্যেই সব শেষ। যেটা হয়েছিল সেপ্টিসেমিয়া। কোনোভাবেই এটা নাকি ১ লাখে একজনের হয়, এবং স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলির এই ব্যাকটেরিয়াল ইনফেকশনটা, এটা আসলে ডাক্তারদের ভাষ্য যেটা ছিল যে আগে থেকে ধরা পড়েও না। এবং আমার বাবা ১৩ই মে ২০০৬ বা বাংলা ২৯শে বৈশাখ যখন মারা যান, তার মারা যাওয়ার সময়টা সকাল মেবি ৮টা সামথিং মিনিট, ৮:৩০ এরকম। আর ওই সময়টায় ত্রিপাদ দোষ ছিল। পরবর্তীতে যারা এই ধরনের দোষ কাটানোর কাজ করেন আচার্য, তাদের সাথে কনসাল্ট করে ১৫ দিনের বাবার কাজ হয়ে যাওয়ার পর তার ত্রিপাদ দোষটি কাটানোর জন্য একজন ভালো গণ্যমান্য আচার্যের মাধ্যমে ঢাকার ডাইনির বাসাতেই, যেটা এখন ডাইনি নিজে দখল করে নিয়েছেন নিজের নামে, তখন আমার বাবার বাসা ছিল এটা, তো বাবার বাসাতেই তার ত্রিপাদ দোষ খণ্ডন বা কর্তনের জন্য একটা শান্তি সংস্থাপন পূজা আর সম্ভবত গ্রহ পূজার আয়োজন করা হয়। ঠিক সেই দিনই আবার আমি ইংলিশ একটা কোচিং করতাম গ্রিন কর্নারে একজন স্যারের। তো ওই স্যারের ইংলিশ কোচিং এর তরফ থেকেই একটা অনুষ্ঠান ছিল এক জায়গায়, হচ্ছে এরকম ইংলিশ ক্লাস 9 10 ইংলিশের বেসিক কিছু বিষয়ের উপর একটা ফাংশন বলা যায়, লার্নিং ফাংশন এটা। মানে এখানে গেলে পরে অনেকে হচ্ছে পার্টিসিপেন্ট, অন্যান্য স্কুলের অন্যান্য ক্লাসের পার্টিসিপেন্টরা আসবে, আর তারা হচ্ছে গিয়ে পার্টিসিপেট করবে কিছুতে। অ্যান্ড আমরাও পার্টিসিপেট করেছিলাম, আমার খেয়াল আছে। টিম অনুযায়ী পার্টিসিপেট করতে হতো, এবং জাস্ট একটা লার্নিং প্রোগ্রাম। এবার আমার একটুও ইচ্ছা ছিল না, কারণ আমার বাবা তখন মারা গিয়েছেন, মেবি ১ মাস কমপ্লিট হয়ও নাই, অথবা খুব মাত্র ১ মাসের কাছাকাছি হয়েছে এরকম। ওই পুজোর দিনটা আর ওই প্রোগ্রামের দিনটা একই দিন ছিল। আমার যাওয়ার একটু ইচ্ছা ছিল না, আমি যেতেও চাইছিলাম না। আমাকে জোর করে ডাইনি সেই অনুষ্ঠানে পাঠায়, অথচ ওই দিন বাসায় পূজা ছিল। এবার দেখেন, এটা হচ্ছে আমি কেন এই ঘটনাটা শেয়ার করলাম। সে কীভাবে আমার মনের যেই ইচ্ছা বা আমার মতামত, আমি তার জন্য একে তো এত ভয় পেতাম। চোখের ভয় আছে না একটা, চোখের ভয়টা এত পেতাম, সেটা বড় হওয়ার পর। আর ছোটো থাকতে যেটা ভয় ছিল, সে মানুষের যে দুর্বল উইক পয়েন্টটাকে ফাইন্ড আউট করে সেই উইক পয়েন্টের ভিতরে আরও খোঁচাতো। আমার যেটা উইক পয়েন্ট ছিল, আমি হচ্ছে অন্ধকার ভয় পেতাম। তো সে সারাদিন অফিসে কাটাতো, আর হচ্ছে গিয়ে যাদের আন্ডারে রেখে যেত তাদের কাছ থেকে আমি কি করেছি না করেছি এগুলো সব শুনতো। আমি যদি কোনো স্ল্যাং বলেছি কারোর কাছ থেকে, সেটা বাচ্চারা সাধারণত স্ল্যাং কিন্তু ঘরের যারা বড়রা থাকে বড়দের কাছ থেকে শুনে ফলো করেই বলে। তো সেগুলোর শাস্তি স্বরূপ সে বাসায় এসে আমাকে হচ্ছে গিয়ে তার যেই ভয়েস শুনেই তো হাড় হিম হয়ে যেত। মুখের ভার্বাল টর্চার সেই ভয়েসের তো ছিলই, প্লাস হচ্ছে আমাকে লাইট অফ করে আমাকে ওয়াশরুমে হচ্ছে অনেকক্ষণ আটকে রাখতো। পরে হচ্ছে গিয়ে আমার বাবা গিয়ে খুলে দিত, অন্য কেউ খুলতে পারতো না। বাবা বললে মানে বাবা নিজে গিয়ে খুলে আনতো, কিংবা সে বাবা বললে পরে তারপরে খুলতো। অনেকক্ষণ, বা যেহেতু ডার্কনেসে আমার একটা ভীতি ফোবিয়া ছিল, যার কারণে এই অনেকক্ষণ সময়টা যদি যারা বলবেন যে 10-15 মিনিট, কিন্তু তখন এটা ভীষণ একটা, মানে আমি তখন ছোটো, তখনও কিন্তু আমি মানে কিশোরীও হই নাই, পিউবার্টিতেও যাই নাই। পিউবার্টির আগে আমার জন্য এই ধরনের পানিশমেন্ট ছিল, ভার্বাল টর্চার, প্লাস হচ্ছে বাথরুমে অন্ধকার করে আটকে রাখা, আর পিউবার্টিতে পৌঁছানোর পর ভার্বাল টর্চার। আর সে হচ্ছে সবসময় আমি কি করেছি, আমি যদি কোনো অন্যায় করি, আমার সাইডেরও তো কিছু বলার থাকতো, সেটা আমি ছোটো হই বা যাই হই, আমার কোনো কথা কোনো দিন সেই ছোটো থেকে আজ পর্যন্ত আমি যা বলতাম আমার কথা পাত্তাই দিত না। এখন সে দাবি করে আমি নাকি মিথ্যা বলি। ঠিক আছে, আমি মিথ্যা বলি, ফাইন, কারণ সে বললে কি হবে, গায়ে মানে আপনি মোড়ল বললেই তো হবে না। সবাই জানে আমার থেকে সবাই দূরে থাকে একটাই কারণে, যে দুটি হচ্ছে গিয়ে আসল কথা ফাঁস করে দেয় বা সত্যি কথা বলে ফেলে, স্পষ্টবাদী, কিংবা ও হচ্ছে গিয়ে পরিবেশ পরিস্থিতি বুঝে কোনটা কখন বলতে হবে সেই অনুযায়ী কাজ করে না, এর জন্য আমার থেকে দূরে থাকে। সে বলে আমি নাকি মিথ্যা বলি, অথচ নিজে একটা মহামিথ্যুক, নিজে মিথ্যুকদের সাথে চলে, উঠে বসে সম্পর্ক মেনটেন করে একদম তেলতেলা মাখনের মতো। এবং সেই মিথ্যুকের দল, তারা ছোটবেলায় কোনো অন্যায় যদি করেছিল বা বেয়াদবি করেছিল, সেগুলো তার কাছে কিছু আসে যায় না। উল্টো এগুলো মেনশন করলে হচ্ছে গিয়ে আমি কত বেয়াদবি করেছি সেগুলো উঠে আসে, অথচ ওই সমস্ত বেয়াদবের দলদের বাপমারা কিন্তু জীবনেও তাদের বাচ্চাদের বেয়াদবি কথা মেনশন করে না, বা সেটার উপরে শাক দিয়ে মাছ ঢাকার মতন চাপিয়ে রাখে। সেই একমাত্র এসেছে, যে আমার মতো, আমি যেমন পরিবেশ পরিস্থিতি বুঝি না, আমার থেকে সবাই দূরে থাকে, সেও এরকম, মানে সারাটা জীবন আমার পিছনে লেগেই ছিল। আমার কোনো কথা কখনো দাম ছিল না। আমি সে অফিসে থাকাকালীন আমি কি করেছি না করেছি, তার কোন কথাটা সেই ইনস্ট্রাকশন দিয়ে বলে রেখে যেত সবাইকে। আমি যদি সেটা না করতে চেয়েছি, বা কোনো ঝগড়া, কোনো স্ল্যাং হচ্ছে, সব দোষ আমার। আমি কিছু বলতে চাইলেও সেটা শুনতো না। এবং এটা হচ্ছে গিয়ে ধরেন বুঝের হওয়ার আগে, আর বুঝে আসার পরে আমি যদি বলতাম, সেটা হয়ে যেত আমি মিথ্যা বলছি। আর পরবর্তীতে মেডিকেল ছাড়ার পর তো একদম আমি যা বলি সেটাই মিথ্যা, আমি যা বলি সেই কথা কিছুই হয় না, এগুলো কথার কোনো মধ্যেই পড়ে না। এবং আমি যে মেডিকেল ছাড়ার পরেও, আমি যে এত ফাইট করেও, আমি যেভাবেই হোক একটা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আমি অ্যাচিভ করে নিয়েছি, হাসিল করেছি, এনিহাউ যেভাবেই হোক, এত বাধা বিপত্তির মধ্যেও, সেটার কোনো ভ্যালু তার কাছে নাই। ঠিক আছে, যেই সার্টিফিকেট, সেটার ভ্যালু যদি আমি ধরেও নিই যে বাংলাদেশে কেউ করে না, কিন্তু সে যার তার কাছে আমার পরিচয় খুলে বসে যায় যে আমি ভালো স্টুডেন্ট ছিলাম, আমার একটাই পরিচয়, আমি ভালো স্টুডেন্ট ছিলাম, আমি মেডিকেল কমপ্লিট করে পরবর্তীতে ধাপে ধাপে আমি যে একটা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট অ্যাচিভ করেছি, আমি যে এক্সাম দিয়ে প্রপার ওয়েতে আমার জবটা আমি পেয়েছিলাম, আমার জন্য অ্যাভেল করে নিয়েছিলাম, কারোর পায়ে ধরে কিংবা ঘুষ দিয়ে বা কোনো পরিচিতর মাধ্যমে এগুলো করি নাই, সেগুলোর কোনো ভ্যালু তার কাছে নাই।
আর এর জন্যই তো চাকরিটা এত ইজিলি খেতে পেরেছে এরকম দুর্মূল্যের বাজারে, এরকম দুর্দিনের চাকরির বাজারে। তার মনে হয় নাই যে মানে চাকরি না ছেড়েও অন্য কোন সেফ অপশনের মাধ্যমে শিফটিংটা করা পসিবল, বা আরেকটা চাকরি রেডি করে আমাকে ঢুকিয়ে তারপরে ওই চাকরিটা সে যেভাবে সে এবং তার সাথে তো অবশ্যই ছিল আরও কেউ যারা প্রেশারাইজ করে আমাকে বলেছে যে চাকরি যদি আমি না ছাড়ি আমি আর ওদের কাউকেই পাশে পাবো না। এবং আপনারা যদি এখন বলেন যে নিজ পছন্দে বিয়ে ঝামেলা হয়েছে তাদের কাছে গেছো কেন, নিজ পছন্দে বিয়ে ঝামেলা হলে তাদের কাছে যাবো না কেন, মেনে নিতে কে বলেছিল? মেনে নিতে তো আমি বলি নাই। তো দেখেন আমার বাবার এইরকম একটা সেন্সিটিভ কাজের সময় যখন আমার মনের অবস্থা এতটা মানে টেন্ডার ছিল, আমি তখনও মানে বিশ্বাসই করে উঠতে পারছিলাম না যে আমার বাবা নাই। সে আমাকে বাসায় এরকম পূজায় সবাই আছে আমাকে বাইরে পাঠিয়ে দিল। এরকম আরও অনেক 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 ফ্যাক্ট আছে, অনেক ইনসিডেন্ট আছে, অনেক ইভেন্ট আছে যেখানে আমার ইচ্ছা বা আমার মত অনুযায়ী আমি কিছু করতে পারি নাই। আমার কোনো স্বাধীনতা ছিল না, এখনো না। এখন তো মানুষকে বোঝায় আমি মেডিকেল কমপ্লিট করে বলে সে আমার সাথে এরকম না, সে আজীবন আমার সাথে এরকমই ছিল, এইরকমই ছিল। আর আমার পিছনে বিরাট একটা দল তৈরি করে লাগিয়ে রেখেছে যে দেখ মেডিকেল কমপ্লিট করে নাই, নিজ পছন্দে একটা গরিব ফকির বিয়ে করছে, আমি তাও মেনে নিছি, আমি ওর জন্য এটা করছি সেটা করছি কত কিছু করছি, আমি সব ওর জন্য সব আমি ভালো করছি আর ওর ভালোর জন্য করতেছি, কিন্তু ও দেখ কী করে। এই ধরনের কথাবার্তা বলে বিরাট একটা দলকে উস্কে রেখেছে আমার বিরুদ্ধে, যেই দলের 90 to 95% মানুষ যাদের একটা প্রপার গ্র্যাজুয়েশন সার্টিফিকেটই নাই, তারা আমাকে ঘেউ ঘেউ করতেছে। আর বাকি 5%-এর প্রত্যেকেই হচ্ছেন খুব এই সমাজের দৃষ্টিতে যারা একদম এলিট অ্যান্ড লিটারেট শিক্ষিত, একদম খুব উপর লেভেলে, তারা কীভাবে যে আমার মতন একজন নিচু মানুষের নিচু লেভেলে নেমে এসে আমার বিষয়ে কথা বলে, নাক গলায় বা আমাকে এরকম ঘেউ ঘেউ করে কামড়ায়, আমি বুঝি না। আমি দীর্ঘদিন একটা পোষ্য কুকুর আমাকে কামড়ে এসেছে, দীর্ঘদিন আমি এগুলো সহ্য করেছি, চুপ করেছিলাম, কারণ ওই মুহূর্তে আমার মনে হয়েছিল ঠিক আছে যেটা, এবং পোষ্য কুকুর এটা বলেছে সেটা বলে আমাকে বলে সবারই রাগ আছে, তোর একলা রাগ আছে। এই কথাটা ইনফ্যাক্ট আমাকে আর জনকে মেনে নেওয়ার পরেও বলেছে। আমার কথা হচ্ছে মেনে নেওয়ার পরেও রাগের কথা কোথেকে আসে? রাগ পুষেই যদি রাখার হয় তাহলে তো এখানে মেনে নেওয়ার প্রয়োজন ছিল না। এবং আমি যাই নাই, আমাকে যে মানুষের কাছে জানেন না এত ডাইনি, এত বড় শয়তানি ডাইনি মানুষের কাছে বলবে যে আমি এটা করতে বলছি সেটা করতে বলছি, অ্যাকচুয়ালি ইটস টোটালি ফলস। আমি তার থেকে জীবনে কোনো কিছু যেমন আগেও চাই নাই, চেয়ে নেই, হ্যাঁ আমার মনে থাকতো, কিন্তু বা না পেলে কষ্ট তো প্রচুর হতো, তা আমি বলতাম না বা চাইতাম না। কিন্তু সে কেমন ডাইনি হলে যে আমার মনে কি চলে সেটা বুঝতো না। আমি কতটুকু আমার ক্যালিবার, আমার ধরেন ক্যালিবার অনেক, পড়ালেখার দিক থেকে একাডেমিক দিক থেকে আমার ক্যালিবার তো অনেক বেশি, কিন্তু সেই ক্যালিবার অনেক বেশি থাকা মানেই যে আমার প্রেশার হচ্ছে না বা আমার কোনো প্রবলেম হবে না, এটা কীভাবে ধরে নিতে পেরেছিল? যে একটু বুঝে না যে আমার কোন বাচ্চাটা কেমন হতে পারে, কোন বাচ্চাটা কতটুকু প্রেশার সহ্য করতে পারে বা না পারে। যেখানে দেখা গেল যে আন্ডার গ্রাজুয়েট লেভেলে বিভিন্ন এক্সাম টাইমে আমার এই ধরনের প্রবলেম হচ্ছিল, সেখানে সে মেডিকেলের প্যাটার্নটা কীরকম, মেডিকেলের প্যাটার্ন সম্পর্কে আমাকে কাকু বলেছিল, বলার পরে আমি কিন্তু তখন বলেছিলাম যে এরকম হলে কিন্তু আমার মনে হয় না যে আমি এখানে, কারণ আমি এত স্টুডিয়াস না বা সারাক্ষণ এত পড়ালেখা নিয়ে আমার খুব মানে ফিল হয়, সাফোকেটেড ফিল হয়। তখন ওই আপুর মাকে দিয়ে আমাকে বলেছে না 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 এত ব্রিলিয়ান্ট হইতে হয় না, আর এত বেশি পড়তে হয় না। তো ওই আপুর মা আসলে ওই আপু ডাক্তার, কিন্তু আপুর মা কতটুকু কি আমি জানি না, আশা আই হোপ যে উনিও গ্রাজুয়েট, কিন্তু উনি যে কাজটা, উনি যে এই যে কথাগুলো বলে ইনফ্লুয়েন্স করে ওই মুহূর্তে আমাকে, আমি কিন্তু না করেছিলাম। এবং আমি আসাম ইউনিভার্সিটির কথা বলেছিলাম শুধুমাত্র অ্যাডমিশন টেস্টের হাত থেকে বাঁচার জন্য, যে আমি অ্যাডমিশন টেস্ট দিতে চাই না, অ্যাডমিশন টেস্টের জন্য রেডি হতে চাই না। অ্যাডমিশন টেস্টের জন্য যে আমাকে কি পরিমাণ প্রেশারাইজ করা হয়েছে, প্রেশার দেওয়া হয়েছে। যেই কোচিং সেন্টারটায় ভর্তি করানো হয়েছিল প্রাইম, সেখানে তার আমাকে ভর্তির পিছনে একটাই উদ্দেশ্য ছিল যে আমার বেশ কিছু ফ্রেন্ড ওখানে ভর্তি হয়েছে, কিন্তু আমার ওই ফ্রেন্ডরা আবার অন্য আরেকটা কোচিংও ভর্তি হয়েছিল, সম্ভবত ঢাবির জন্য সানরাইজ। সেখানে যখন আমি বললাম যে আরেকটা কোচিংয়ে ভর্তি হওয়া দরকার কিনা, ওরা ওইখানেও করছে, তখন কিন্তু সেখানে আমাকে প্রোভাইড করেন একটা কোচিং ভালো করে কর, একটা কোচিং করলে মানে সে যেটা বলে সেটাই রাইট, একটা কোচিং করলেই হবে। মোদ্দা কথা হচ্ছে ইনডিরেক্ট জবরদস্তি যাকে বলে। শুধু মেডিকেলেরই একটা কোচিংয়ে ভর্তি করেছে, অনেকে তো মেডিকেলের কোচিংও 4-5টা করে, দেখবেন 4-5টা কোচিং সেন্টারে যারা অ্যাডমিশন টেস্টে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী, 4-5টা কোচিং সেন্টার দাবি করে যে তারা তাদের কাছে, এবং ইনফ্যাক্ট এটা হয় যায়ও। আর যারা হচ্ছে গিয়ে ধরেন কোচিং সেন্টারে একটু ভালো পারফর্ম করে, ভালো রেজাল্ট করতে থাকে, তারা তো হচ্ছে মানে ভর্তি পরীক্ষার আগের দিন কোশ্চেন পেয়েই যায়, যে যতই বলুক। বাংলাদেশের এডুকেশন সিস্টেম কতটা করাপ্টেড এবং বিভিন্ন সেক্টর কতটা করাপ্টেড সেটা কারোরই অজানা না, কিন্তু সেটা নিয়ে কেউ কথা বলে না। ঠিক আছে, কথা বলে না, ইটস ট্যাবু। আর এই কথাগুলো আমি কেন শেয়ার করছি, কারণ যেহেতু আমার পিছনে বড় একটা দলকে নিজে ভিকটিম সেজে আমার পিছনে লেলিয়ে রাখা হয়েছে, এবং আমাকে হচ্ছে পুরোপুরি একটা কথা চিন্তা করেন, যে কোনো একটা ঘটনায় যখন দুইটা অপোজিশন থাকে, কখনো কি এমন হওয়া পসিবল যে সব দোষ শুধুমাত্র এক পক্ষেরই? কিন্তু সেই দলটা যাদের বেশিরভাগই কিনা গ্র্যাজুয়েটও না এবং যাদের বেশিরভাগই একাডেমিক রেজাল্ট একেবারেই পাবলিকলি বলার মতোও না, তারা আমাকে কামড়ে ক্ষত বিক্ষত করতে করতে শেষ করে দিচ্ছে, শুধুমাত্র ওই ডাইনির সাপোর্ট পাওয়ার জন্য বা ডাইনিকে হাতে রাখার জন্য, ডাইনির সাথে একটা তেলা সম্পর্ক মেনটেন করার জন্য। এবং যেটা ডাইনি নিজ ওরই মানে এরকম, নিজেরও স্বভাবটাও এরকমই, যে স্বভাবটাও এরকমই। আমার বাবার সাথেও সেম কাজই করেছে। আমার বাবার কথার কোনো গুরুত্ব থাকতো না, বাবার কথার কোনো মূল্যায়ন থাকতো না, বাবার কথায় কখনোই কিছু হতো না। সেই ছিলেন ডিসিশন মেকার, সেই ছিলেন হর্তাকর্তা বিধাতা। এবং আমার বাপকে যা করছে আমাকে ধরেন যে শুধুমাত্র মেডিকেল ইস্যুর জন্য আরও বেশি টর্চার কাকে বলে, তারপর এটাকে কী বলে, ইনসাল্ট বলেন, সব কিছু। তো আমি আসলে আমার আরও অনেক কথা বলার ছিল, আছে, থাকবে। এরপর কিছু কথা এখন মনে পড়ছে অর্থের বিষয়। সাজেক থেকে ফেরত আসার পর আমি যখন জনের সাথে আমার সাংসারিক এবং ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো শেয়ার করেছিলাম, এবং সেখানে পশু কুকুরও তখন ছিল, তারা কিন্তু কোনো সলিউশনে আসতে পারে নাই। তখন আমি হচ্ছে কিছুদিনের সলিউশন আসতে পারে নাই, আমি হচ্ছে কিছুদিনের জন্য অর্থকে ঢাকায় রাখতে চেয়েছিলাম, তখন তারা রাজি হয়েছে, বা আমি হচ্ছে কিছুদিনের জন্য অর্থকে ঢাকায় তখন রেখে আসি। পরবর্তীতে শুনতে পাই অর্থ তখন প্রায় 1 মাসের মতো ঢাকায় ছিল। পরে আমি এসে করেছিলাম, আমরা ওইখানেই ছিল, তখন মাত্র 7 মাস কি 8 মাস রেখেছিলাম। তো পরে আমি শুনতে পাই বলছে ডাইনি কিন্তু টোটালি রাজি ছিল, কিন্তু অন্য অনেকের অবজেকশন ছিল, যেটা প্রথম প্রকাশ করার পরে আমার কানে এসেছে যে আমার বাচ্চার জন্য নাকি অনেকের ঘোরাফেরায় হ্যাম্পার হচ্ছিল, অনেকের লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, আমার বাচ্চার জন্য অনেক কিছু না করতে পারছিল না। তো আমি তো হচ্ছে এগুলোতে অবাক হই না, কারণ ডাইনির চয়েস এরকমই হবে। ডাইনি যখন আমাকে বলছিল মেয়েটা ভালোই, তখনও আমি আসলে মনে মনে হেসেছিলাম, আমি কিছু বলি না, কারণ এত সহজ না মানুষ চেনা, আর বিশেষ করে এত অল্প সময়ে কখনোই মানুষ চেনা যায় না। যেমন ডাইনিকেও কেউ চিনতে পারে না, কিন্তু যারা একটু ডাইনি হচ্ছে খুব বেশি সবাইকে মানে
এমন একপাক্ষিক কথা শুনলে সবাই বায়াস্ট হবে, নিজে যেমন বায়াস্ট হয়ে যায় এরকম যাদেরকে আমাকে নিয়ে কথা বলে আমি ছাড়া তো তার আর কথা বলার মতো এই জীবনে কিছু নাই। যেই হোক না কেন, সেটা যত বড় অপরিচিত হোক, যত বড় ক্লোজই হোক, আমার ব্যাপার নিয়ে এই যে এত বছর ধরে, আজকে 12-13 বছর ধরে তার কথার ঝুলি কিন্তু শেষ হয় না, আমাকে কামড়ানো শেষ হয় না, আমাকে মানুষের কাছে ছোট করা শেষ হয় না, পচানো শেষ হয় না। তো এগুলো করে ভালো কথা করুক, এগুলো নিয়েও, কারণ এটা ডাইনির স্বভাব। আবার হচ্ছে গিয়ে ওই যে আলোর দিশারিকে ভাড়া দেওয়ার পর একদম ওরা খুব ভালো ফ্যামিলি, বা ভালো এই ভালো সেই ভালো, কত যে ভালো 5.5 মাসে তো টের পেয়েছি। একটা মানুষের ফ্যামিলি 1 থেকে 1.5 মাসও হয় না উঠে গিয়ে তাকে ফুসলে তার থেকে হচ্ছে গিয়ে ডাক্তারের ভিজিট চেয়ে নিয়ে নিতে পারে, যে পরে তার ওই মেয়ের বাপ ফেরত দিয়ে দিবে বলে। তারপরে হচ্ছে আবার পার্সেল রিসিভ করার সময় টাকা থেকে যায়। এবং ডাইনির তো হচ্ছে ভুলে যাওয়ার রোগ আছে, ওই অনেক সময় এমনও হয়েছে এতবার এতভাবে ভিজিট নিয়ে গেছে, প্রায় 7 থেকে 8টা ডাক্তার দেখায়, এত ভালো মেয়ে। এমনও হতে পারে যে ভিজিট হয়তো বা টাকা ফেরত দেন, এবং এদের কথার বেসিসেই বোঝা যায় যে এরা জাস্ট একটা রুম ভাড়া নিয়ে পুরো বাসাটা ইউজ করবে এই টার্গেট ছিল, এবং ওরা খাওয়া খরচও একসাথেই রাখতে চাচ্ছিল। মানে যে 10,000 এর মাধ্যমে ওরা রুমটা ভাড়া নিয়েছে তার ভিতরেই ইনক্লুডেড থাকবে ওই মেয়ের খাওয়া দাওয়া, ইনফ্যাক্ট ওই মেয়ের ফ্যামিলির খাওয়া দাওয়া। ওদের মনে চাইলে কিছু সবজি, ভেজ, মনে হয় যেন ওরা ভেজিটেরিয়ান, কিছু সবজি বাজার করবে, আর নয়তো ওই একটা কি যে এরকম হাড়জির জিরা পোলিও দেশি মুরগি অর্ডার করবে। তার মানে দেশি মুরগি ছাড়া খায় না, এদিকে আবার মোটা চালের ভাত ছাড়া হজম হয় না। এবং ওই মেয়ের বাপ একবার দেশি মুরগি আনছে, একটা দেশি মুরগির গায়ে কতটুকু মাংস থাকে, সেখানে 6-7 জন মানুষ 2 বেলা খেয়ে পরের দিন 3 বেলা খাওয়ার পর পরের দিন রাতে তার বড় বোনকে আমেরিকায় ফোন দিয়ে, আমি তখন অর্থকে খাওয়াতে বসছি, ওর মা এসে বারবার খালি এখান থেকে নাও বলে নিজের হাতে দিয়ে যায়। অর্থর প্লেটে ক্যামেরাটা দেখালো, তারপর হচ্ছে একটা ছোট বাটিতে যতটুকু রেস্ট অফ দ্য কারি ছিল সেটা দেখালো, বলতেছে দেখ কতটুকু রয়েছে, কি পিসগুলো আছে তুই তো বুঝতেই পারছিস, কিভাবে আর খাই, কিভাবে খাবো এরকম। তারপরে আমাকে এরকম ওই আমার ডাইনিকে দিয়ে তো খাটাতো, ডাইনিকে দিয়ে কি করাতো, ফল টল জুস স্মুদি ডাইনিকে দিয়ে করিয়ে নিজে খেতো আরাম করে। তো স্মুদির মধ্যে ডাইনি তো আবার একটু পচা ধচা জিনিসও, এটা তো আমরাও দেখেছি, পচা ধচা জিনিস দিয়ে সে অনেক কিছু করে ফেলে। সে মনে করে যে এটা একটা সেভিং হয়, অপচয় হয় না, বা রিসাইক্লিং হয়, কিন্তু ব্যাপারটা তো আসলে তা না। যে জিনিসটা ফুড ম্যাটেরিয়াল পচে গেলে এটা কিন্তু আর আসলে ইউজেবল থাকে না, যত যাই বলেন। তো ওরকম স্মুদিতে কলা সম্ভবত অনেকদিন ফ্রিজে ছিল, সেটাও দিয়ে দিচ্ছে। আমাকে এসে বলতেছে এমন হলো কেন দিদি বলেন তো, এটার মধ্যে কি পচা কলা টাইপ কিছু মিশানো হয়েছে? মানে কথাটা আমার মুখ থেকে নিয়ে তারপর আবার ডাইনির সাথে আমার ভিতরে একটা কিভাবে দ্বন্দ্ব সৃষ্টি করা যায়। তো তোরটা তুই করে খেলেই তো পারিস, একদম স্মুদি খায়। পরে যখন এটা হচ্ছে কি জাস্ট যখন উঠলো বাসায় তখন আমি দেখে আসছিলাম, পরে যখন আমি আবার আমার ডেলিভারি সংক্রান্ত বাসায় আমার ছিলাম তখন কিন্তু দেখি না আর ফল এনে একেবারে স্মুদি করে খেতে। আর কি জবরদস্তি একসাথে খাওয়া দাওয়া রাখার জন্য, কারণ ওই যে তারা তো আলাদা খরচ করছিল না খাওয়া দাওয়ার জন্য। ওই 10,000-10,000 এর ভিতরেই ডাইনিকে দিয়ে, ডাইনির যেই হেসেল, ডাইনির যে এটাকে কি বলে, ডাইনির যেই আপনার ডাইনির খাদ্যদ্রব্যের কোষাগার থেকেই তো তাদের চলছিল একসাথে খাওয়া দাওয়া, মানে ডাইনিকে কথা দিয়ে এমনভাবে ডাইভার্টই করে ফেলেছে। প্রথম শুনেছি তাদের কাজের মহিলা আছে, তারা রান্নাবান্না বাজার টাজার সব আলাদা থাকবে, পরে গিয়ে দেখি সব এক পেট। এবং আমাকে দিদি সুবিধা দেখবি না, কি হবে দিদি সুবিধা না দেখলে কে দেখবে? সুবিধা তো এটাই, এক ফ্রিজ ইউজ করে মানুষের জিনিস বুঝি না চিনি না বলে নিয়ে খেয়ে ফেলা। তো হতে পারে যে ফয়েকার নয় দীর্ঘিকারের মানুষজনের স্বভাবটাই আসলে এরকম, অথবা এটাও হতে পারে জাত চামার। তো আমার এই কথাগুলো র্যান্ডম চলে আসতেছে, আসলে র্যান্ডম বলার কথা না, কারণ ওদের সম্পর্কের কথাগুলোর জন্য আলাদাই একটা ভিডিও আসার কথা। তো আজকাল ভাবি আর কি যে মানে বলে আসলে লাভ কি, বলে লাভ নাই। তারপরও মানুষ যারা আমার পিছনে লেগে আছে তারা তো কিছু না কিছু হলেও জানতে পারবে। আর এরকম বহুত মানুষকে লাগিয়ে রাখা হয়েছে যে এটা বলার জন্য আমি যা বলি সবই মিথ্যা, সত্য না মিথ্যা সেটা ভগবান জানে, সেটা ঈশ্বর জানে। ভগবান বলে ঈশ্বর শব্দটা কার কাছ থেকে শিখেছে? যে ঈশ্বর বলে আবার হচ্ছে গিয়ে জিন্দেগিতেও তো শুনি মুখ থেকে ঈশ্বর শব্দ। ওই আমি আমার বিভিন্ন পোস্টে অনেক সময় ঈশ্বর শব্দটা দিয়ে ইউজ করতাম, তো ওই যে নকলবাজ কপিকাট যাকে বলে, তো করুক, অসুবিধা তো নাই। ঈশ্বর শব্দ তো আর আমার কেনা না, ঈশ্বর তাও যে শিখছে, এটা যে শিখছে সেটাই তো আমি ধন্য। এরকম 1 মাসও হয় নাই এরকম ফ্যামিলি। আপনারা যারা বাড়ির মালিক আছেন, তারও ডাইনিরও আগে থেকে, ডাইনি তো বাড়ির মালিক না, ফ্ল্যাট মালিক নিজেকে করে নিয়েছে। যারা বাড়ির মালিক আছেন, ভাড়াটিয়া আছে, ভাড়া দেন, এরকম 1-2 মাসে আপনাদের এরকম খাতির হয়ে যায়, একসাথে এক হাড়িতে রান্না করে খাওয়া দাওয়া করেন, ওই ভাড়াটিয়ার ফ্যামিলির মহিলাকে জামদানি শাড়ি কিনে দিয়ে দেন, সেটা যেমনই হোক, মানে খাদ্য বস্ত্র আদান প্রদান শুরু হয়ে যায়। আপনারাও তো অনেকে বাড়ির মালিক আছেন, এরকমই করেন। ভালো সম্পর্ক মেনটেন করা, কথাবার্তা বলা, এগুলো এক জিনিস। আর একেবারে পেটে ঢুকাই ফেলা, বলা যে যাও ওই আঙ্কেলের সাথে গিয়ে বাজার করো, আমার ঘরের মানুষ তো হবেই ডাইনি, তুই যে চরিত্রহীন, ওই লোকও এরকম চরিত্রহীন, ঠিক আছে? কারণ দুর্নীতি ছাড়া সে যখন বলছে যে দেশে নাকি একদম ফেয়ার এক্সাম হয় এসএসসির, কেন সে যখন কথাটা বলছে তার কিন্তু 1 বছরও হয় নাই যে আমি এসএসসি ডিউটি দিয়ে আসছিলাম। নিজেকে কিভাবে একটা আস্থা করাপ্টেড লোক না হলে নিজের মেয়েকে এভাবে, একটা ছেলে সুইসাইড করার পরেও, লিখে দিয়ে যাওয়ার পরেও নিজের মেয়েকে এইভাবে পুলিশের হাতে মিথ্যা বলে কিভাবে বাঁচিয়ে আনে? একটা ক্যারেক্টারলেস মেয়ে, একটা বেয়াদব মেয়ে, সেই মেয়েকে সে কোথাও রাখতে পারছিল না, তার আত্মীয়র বাসাতেও রাখতে পারছিল না, দেখে তোর এখানে এনে ঢুকিয়েছে। যেই মেয়ে রাত 11টা-12টা পর্যন্ত বাইরে থাকে, 10টায়ও ঘর থেকে যেতে তার দ্বিধা হয় না, তো ঠিকই তো আছে। যেমন তুই, তেমন ওই মেয়ে দেখেই তোর কাছে এগুলো কোনো ম্যাটার করে না, আমার কাছেও করে না, কিন্তু হ্যাঁ যেটা ম্যাটার করে, ওই মেয়ের বাপ এই বাসায় থাকার কথাই ছিল না, থাকে তুই তাকে একদম ঠাকুর ঘর ইউজ করতে দিয়ে দিয়েছিস, একদম আলাদা রুম পেয়ে বারান্দায় এবং কমন বাথরুমে। সিগারেটের গন্ধে যাওয়া যেত না, সিগারেট খেত, এবং সিগারেট যে খেত আমি প্রথম গন্ধ পেয়েও বলি নাই, তোর মুখ থেকেই আসছে, মনে হয় স্মোক করে। আমি বলছি মনে হয় না, করে। এবং যখন এটা বুঝে ফেলি তখন সে হচ্ছে বারবার বাইরে যেত, বাইরে আসা যাওয়া করতো। এই 5-7 মাস কি পরিমাণ যন্ত্রণা দিয়েছে, বাইরে স্মোকিংয়ের জন্য যেত আসতো, আর বারবার হচ্ছে গিয়ে ঘর দরজা লাগানোর জন্য বলতো। পরবর্তীতে দরজা আটকাতেও বলতো না, দরজা খোলা রাখতো, আর অর্থ গিয়ে দরজা খুলে বের হয়ে যেত। অর্থ বের হয়ে 2 সাইডে করিডোরের আমাদের ছিল ডাইনির বাসায়, একটা মেইন এক্সিট স্টেয়ারকেস, আরেকটা পিছনে হচ্ছে ইমার্জেন্সি স্টেয়ারকেস। ও তো দরজা খোলা পেলেই বের হয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে ওদিকে চলে যেত। এবং নামাত এখনো সে ভালো জানতো না, ওর যদি কিছু একটা হতো তাদের মাথায় এগুলো থাকে না, এমনকি ওই মেয়ে এত বড় ফাজিল, সে ঘর থেকে গেলে হচ্ছে গিয়ে দরজা আটকানোর কথা তো বলতোই না, দরজা খোলা রেখে চলে যেত। বা বাইরে থেকে আসার পর ভিতরে যখন ঢুকতো, বিশেষ করে হালিমা থাকলে, হালিমা তো দেখা যেত রান্না করতে করতে গিয়ে দরজাটা খুলে দিয়ে রান্না করে ঢুকে গেল। সে গিয়ে তার রুমে ঢুকে দরজা আটকাই দিল, কিন্তু মেইন ডোরটা বন্ধ করতে হবে, তার হাত, সে এতই ননির পুতুল, এত বড় লোকের মেয়ে, দরজাটা বন্ধও করতে পারে না। এরকম করে একদিন হচ্ছে ঘরে বিড়াল ঢুকে পুরো ডাইনিং রুমে বিড়াল হাঁটাহাঁটি করতেছে, বিড়াল অর্থ এদিকে দৌড়াদৌড়ি করতেছে। যদি বিড়ালটা কামড় দিত তাহলেও তো আমার ওকে টিকা নিতে হতো। টাকাটা কে দিত? যে টাকা দিয়েছে দাবি করে সে দিত, ঠিক আছে, কিন্তু আমার ছেলের যে প্রবলেমটা হয়ে যেত সেটার সমাধান, বা সেটার ও যে ভুগতো, সাফার করতো, একটা বেয়ারা ফাজিল মেয়েকে ভাড়া দিয়ে সেই ভাড়াটিয়াকে রাখার জন্য এত কিছু,
কথা আর কাজে জবানের যে মিল নাই, জবান যে একটা সাপের জবান তো সবাই জানে। হ্যাঁ, একদম তোমাদের সাথে এতদিন থাকা ঠিক হবে কিনা আমি তো জানি না, 3-4 মাসই এনাফ। জানুয়ারিতে টিকিটটা করে ফেললে, রিটার্ন টিকিটটা করে ফেললে ভালো হয়। বিল্ডিং এর আরো বহুত মানুষকে তো বলে গেছে জানুয়ারিতে আসবে, পরবর্তীতে যখন কথা আর কাজে তো মিল রাখবেন এটা সবাই জানে। জনির কাছেও মিথ্যা বলে গেছে এরকম। পরে ওই মেয়ের বাপকে দিয়ে আমাদের কানে খবর পাঠাইছে। হ্যাঁ, নিজে মানে নিজে জনির সাথে কিন্তু যোগাযোগ ছিল, তাও নিজে বলেনি, মেয়ের বাপকে দিয়ে বলাইছে জানুয়ারিতে আসবে না। চিন্তা করে দেখেন, মানে যাওয়ার আগেই যখন বলে গেছে যে জানুয়ারিতে ব্যাক করবে, এটা এই কথাটাই পুরোপুরিভাবে ফলস ছিল। এটাই ফলস ছিল, কারণ ব্যাক করার ইচ্ছা ছিলই না। যেমন যাওয়ার ডিসিশনও হুটহাট, এরকম ব্যাক করবে না এটা সে জানতোই, কিন্তু মানুষের কাছে সবার কাছে হচ্ছে গিয়ে গাল ভরে মিথ্যা বলে গেছে। আর মিথ্যা বলতে সে এক্সপার্ট। এই ভাড়াটিয়ার জন্য আমাকে জনিকে এখান থেকে চলে যেতে হবে। জনির লজ্জাবোধ থাকলে জানো আমাকে এখান থেকে নিয়ে চলে যায়, অথচ বাচ্চা তখনও চিকিৎসা কমপ্লিট হয়নি, এখনো কিন্তু ইভেন্ট কমপ্লিট হয়নি, এখনো কমপ্লিট হয়নি। হ্যাঁ, বাসার সার্ভিস চার্জ উঠানোর জন্য এরকম ভাড়াটিয়া। আরে তুই যে চরিত্রহীন, ক্যারেক্টারলেস, তুই যেভাবে এই লোককে সারা বাসা ইউজ করতে দিয়েছিস, আর এই লোক যেভাবে টার্গেট করে ড্রয়িং রুমে বসে থাকে, তারপর দেখেন পর্দা টেনে দিত, আর অর্থ গিয়ে বারবার সেই পর্দাগুলো টানতো, ঝুলাতো, এমনকি এক সাইডে রড পর্যন্ত একদিন খুলে পড়ে গিয়ে অর্থ আহত হইতে নিয়েছিল। আমি বারবার সকালবেলায় উঠে ওই পর্দাগুলো সরাই দিতাম, এবং আমি জোরে জোরে বলতাম যে পর্দাগুলো টেনে আবার সরিয়ে দিলে কি হয়। পর্দাগুলো বারবার টেনে আর সরাতো না, আর অর্থ গিয়ে ওইখানে অর্থ বারবার পর্দাগুলো প্যাচ খেয়ে খেয়ে অর্থের একটা মানে ডিফিকাল্টির হতো। সোফায় বসলে কুশনগুলো দিত মাথা নিচে। ওরে বাপরে, আমরা ছোট থেকে দেখছি সোফায় শোয়াই নিষেধ, কুশন নষ্ট হয়ে যায়, ফোম নষ্ট হয়ে যায়। আর ওই যে পেয়ারের ভাড়াটিয়ার বাপ, পেয়ার উনি কুশন মাথা নিচে দিলে কোনো সমস্যা নেই। ডিভান বলেন, সোফার কুশন বলেন, বসলে একটু এলোমেলো হয়। এটা একটা মানে ড্রয়িং রুমে মানুষ অনেকেই আসে মাঝে মাঝে, এইভাবেই থাকতো। সব সময় আমাকে গুছাইতে হতো। গরম পানি খায় ঘুম থেকে উঠে, গরম পানির হাঁড়িটা নিয়ে ওই কাছের টি টেবিল উপরে রাখতো, সারাদিন ওইটা ওইখানেই পড়ে থাকতো। ওই মেয়ের আন্টি বলেছে এই পুরো বাসা তার, এই পুরো বাসা সে হচ্ছে ব্যবহার করবে, ওদের যা লাগে সব ওরা ব্যবহার করবে। তো এসি রিমোটটা দিয়ে কেন রে আলাদা দিশারি, এসি রিমোটটা রাখলি না কেন? 1 মাসেই ফাক্কা, এসি রিমোটটা রাখতে পারলি না? নাকি এসি রিমোটটা আছে? কি রে এসি চালা, এই রুমটা যে গরম। হ্যাঁ, তোরাই তো বলিস রুমটা অনেক গরম, গরম দেখেই তো এই রুমটাই ভাড়া দিয়েছে। হ্যাঁ, কি রে আর কোথাও গিয়ে জায়গা পাস না, আর কোথাও তো তোকে থাকতে দিবেও না। তোর যে স্বভাব চরিত্র ক্যারেক্টার, তোর যেই রেকর্ড অ্যান্ড হিস্ট্রি, আর কোথাও তোকে থাকতে দিবেও না। একমাত্র তোর এই আন্টিই তোকে থাকতে দিবে, কারণ আন্টি নিজেও তোর মতোই ছিল রে, তোর মতোই ছিল, ইনফ্যাক্ট এখনো আছে। এবং বাপ থাকলে যে ভদ্র মেয়ে, সভ্য মেয়ে, তখন খেতে বসলেও মাত্র 5 থেকে 10 মিনিট সাধারণ মানুষের মতন লাগে টেবিলে বসলে। আর নয়তো বা জানেন না, এত শয়তান এদের সাথে আমি কথাই বলতে চাইতাম না এই ফ্যামিলির মানুষজনের সাথে। আমি যে 5-4 মাস ছিলাম তার সময় তার ক্ষেত্রে বেশিরভাগই তো ওই বাপ মা ছিল, কিন্তু পুলিশ কমপ্লেনে বলা হয়েছে শুধু ছাত্রীর কাছে ভাড়া দেওয়া হয়েছে। আমি যদি কখনো এটা নিয়ে আবারও হয়, আমি সেটাই বলবো যে বাপ মা এরকম কোনো হোস্টেল বা কোনো এরকম হল হোস্টেল কোথায় বাপ মা গিয়ে থাকে যে রুম ভাড়া নিয়ে ছাত্রী রুম ভাড়া নিবে? আমাদের সবাইকে জানানো হয়েছে শুধু ছাত্রীকে ভাড়া দেয়, আর বাপ এসে থাকে বা মা এসে থাকে। ঠিক আছে, মারটা না হয় মানা গেল, বাপ এসে থাকে পুরুষ লোক হয়ে এরকম একা মহিলার বাসায়, একা মহিলার বাসায়। এগুলো নিয়ে কি প্রশ্ন তোলা যাবে না? এগুলো কি প্রশ্ন তোলার মতো পয়েন্ট না? মাটা তো মানে কি পরিমাণ চালাক আর কি পরিমাণ ধরিবাজ, মানুষের জিনিস দিয়ে কেমনে 1 সপ্তাহ খায়া চালা দিতে হয়, বাজার যাতে না করতে হয়, টাকা কেমনে বাঁচাতে হয়, এগুলো তো একদম এক্সপার্ট। হ্যাঁ, দিদি তো কোটি টাকার মালিক, দিদিটা খেলে দিদির কি শেষ হয়ে যাবে, ফুরাই যাবে? এই জন্য ফ্রিজটা তো খালি পড়ে আছে, জিনিস ব্যবহার করলে ভালো থাকে লেগা শুধু ফ্রিজ কিনবো কেন? এই ফ্রিজ কেনার কথা আমরা বলছি? ফ্রিজ তোদের কারণে নষ্ট হয়েছিল, এবং ওইখান থেকেই ফ্রিজ তোরা যাতে কিনি সেটা বলে পরে তো আবার দিদিকে ঘুরাই ফেলছিস। দিদি ঘুরিয়ে ফেলছিস না? হ্যাঁ, যাতে ফ্রিজ না কিনতে হয়। পরে আবার আমাদের খাসির মাংসের পোটলা নিয়ে চলে গেছিলি, কাঁচা মাছ নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রক্ত দিয়ে নোংরা করে রেখে চলে গেছিলি। তারপরে দেখ না, তোদের ভালো দিদি কমপ্লেন দিয়ে পুলিশ ডেকে তোদেরকে বাসায় ঢুকানোর ব্যবস্থা করে আমার বাচ্চার চিকিৎসা বন্ধ করে আমাদেরকেই আউট করেছে। আর যারা ওই ডাইনির পক্ষে গান আপনাদের সাথে যদি এরকম হতো, আপনাদের বাপ মা এরকম করতো, কিংবা আপনারা যেভাবে ডাইনির সাথে রিলেটেড বা কানেক্টেড আপনাদের সাথে যদি করতো, এবং আপনারা যদি ওই ভাড়াটিয়ার সাথে এরকম 1 মাসও থাকতেন, আপনারা নিজেরাও কি করতেন আমি জানি না। আমার প্রশ্ন রইল, ওই মেয়ের চাল চলতি চলাফেরা কথাবার্তা, যখনই ওই ডাইনির বাসায় কোনো রিলেটিভ আসতো, মেয়েকে আগে থেকে সিগন্যাল দেওয়া থাকতো, কেউ আসলে তুমি এত বেশি বের হয়ে না, দরজাটা আটকে রেখো, এত বেশি কথা বলো না। কারণ দিদি তো জানে মেয়ে কিরকম, মেয়ে তো ইভেন হচ্ছে কি ইনার পরে খালি গায়ে সারা ঘর ঘুরে বেড়ায়। এবং আমি যখন আমার ছেলেকে নিয়েছিলাম তখন এরকম দেখছি, 5-5 মাসও এরকম দেখছি, শুধু ইনার পরে উপরে একটা কুশি কাটার একটা পঞ্চ টাইপের পরে ডেলিভারি ম্যানের কাছ থেকে খাবার হচ্ছে রিসিভ করতে। রাত 2:45 ডেলিভারি ম্যানকে উপরে পাঠাতে বলে দারোয়ানকে, রাত 2:45 সে খাবার অর্ডার করেছে। বাপ না থাকলে ওই যে রেডি ফুড রাত 1-2টায় খিদা লাগে, তখন ভেজে খায়। বাপ থাকলে খিদা লাগে না, বাপ থাকলে কেউ দেখে না রাত 1-2টায় উঠে রেডি ফুড ভেজে খেতে, কিংবা এরকম অর্ডার করে খেতে। ডেলিভারি ম্যানকে যদি রাত 2টায় সে অর্ডার করে সে নিজ থেকে গিয়ে রিসিভ করে আনবে, সে কাকি একদম মালিক বনে গেছে। আর রাত 2:45 এরকম ফুড পান্ডা বা অন্য কোনো এই ধরনের অনলাইন ফুড বা ফুড কোর্ট থেকে এনে ডেলিভারি ম্যানকে উপরে উঠতে দেয়। উদয় গ্রিনের নিরাপত্তা ব্যবস্থার এত বেহাল। সভাপতি আঙ্কেলের কাছে প্রশ্ন রইল, আপনি হলে কি করতেন আঙ্কেল? রাত 2:45 দরজা খুলে এভাবে এরকম অড ড্রেস আপে সে হচ্ছে গিয়ে খাবার রিসিভ করছে। পরে আমি দারুণকে ফোন দিলে বলছে যে আমি তো বলেছিলাম আমাকে নিচে নামতে, সে আমাকে অর্ডার করলো যে ডেলিভারি ম্যানকে উপরে পাঠাতে। তখন আমি বললাম এইখানে যদি 48টা ফ্যামিলি থাকে, কোন ফ্যামিলি এরকম রাতে খাবার অর্ডার করে, আর কোন ফ্যামিলিটা এরকম অ্যালাউ করবে, বা অন্য আঙ্কেলরা যদি জানতেও পারেন তারা কি এটা অ্যালাউ করবেন? এটা তো একটা আমি ওই বাসায় আমি যদি তখন না থাকতাম আমার বাচ্চা সমেত, তাহলে কোনো কথা ছিল না। কিন্তু যেহেতু ছিলাম, আমি যদি এই জিনিসটা পছন্দ না করি, আমি এখানে মালিকগিরি দেখাচ্ছি না, কারণ ওই লোক ওই দুর্নীতিবাজ করাপ্টেড প্রিয় ডাইনির প্রিয় নতুন ঠিক আছে, সে কিন্তু ভালোভাবেই জানে যে আমি জীবনে এই বাসা নিজের বাসা মনে করি না। সে যে বারবার আসার আগে ফোন দিয়ে বলতো আসবে সেই, আমি বারবার জনকে নিষেধ করে রাখতাম ফোন রিসিভ করতে। আজকে আমি বলে দিলাম যে বাসা আমাদের না, তারা ভাড়াটিয়া, তারা ভাড়া দিয়ে থাকে, তাদের যখন খুশি তখন আসতে পারে, আমাদেরকে এটা ইনফর্ম করার কি আছে? আর তাছাড়া ইনফর্ম করতো মিথ্যা ইনফর্ম। যদি বলতো আমরা কাল আসছি বা পরশু আসতো আর 7-10 দিন পরে, মানে 7-10 দিন পরে এসে হুট করে আমাদের ধরবে আমরা কি করছি না করছি। মেয়ের মা বলে দিদির সাথে আমাদের কথা হয় জেনারেল কথাবার্তা, আমরা তোমাদের ব্যাপার নিয়ে কিছু বলি না, তোমরা কি করো না করো এগুলো নিয়ে কিছু বলি না, কিছু দেখলেও বলি না। কি দেখেছিস আমরা কি করেছি? তোর মেয়ের মতন বেলাল্লাগিরি করেছি? বেলাল্লাপনা আমরা কিছু করি? তোর মেয়ে একটা বেলাল্লা বেহায়া মেয়ে, একটা নির্লজ্জ চরিত্রহীন মেয়ে। এমনকি তোর মেয়ের এমন কাহিনীও আছে যেটা ডাইনির মুখ থেকে আমি নিজে শুনছি যে মেয়েটার মা জানে না, শুধু বাপটা জানে, বাপটা সব হ্যান্ডেল করে। পাগল ছাগল একটা মেয়ে,
এই মেয়েকে এখানে ঢুকাইছিস এবং এইরকম ফ্ল্যাট বাসা তো জীবনে দেখিস নাই, এর জন্য ছাড়বিও না। এত কমে পেয়ে গেছিস, ঠিক আছে, একটা মাস ফ্রিতে এসির বাতাসও খাইছিস, তোরা ছাড়বি এই বাসা। কিন্তু আমার বাবার বাসা থেকে তোদের জন্য আমাকে যেভাবে বের করছে, সেটার উচিত শিক্ষা, সেটার এফেক্ট, ইম্প্যাক্ট সব কিছু যেন তোদের লাইফে তোরা যেন সব কিছু শাস্তি পেয়ে যায়, সেই জন্য না পাস। প্রারব্ধ ভোগ বলে তো একটা কথা আছে, প্রারব্ধ ভোগ বলে অবশ্যই একটা কথা আছে। মেয়ের মা বা কারোর সাথে আমি কথা বলতে চাইতাম না, অথচ আমি কথা বলতে চাইতাম না, উজে উজে নিজে থেকে গায়ে পড়ে কথা বলতো। মেয়ের মা ঈদের ছুটিতে 1-1.5 মাসের মতো এসে থাকছে। মেয়ের মার সাথে আমার রান্নাঘর সে যাতে রান্না আগে করতে পারে, আমি এর জন্য আমি তো দেখা যেত 11:30-12টার আগে আমি ওইদিকে ডাইনির যে বেডরুম যেখানে আমি ছিলাম, যেখানে সবসময় সে গেলে আমাকে থাকতে দিত, দ্যাটস ওয়াই ছিলাম আমি 11:30-12টার আগে রান্নাঘরের দিকে যেতামই না। অথচ তাকে দেখতাম ঘুম থেকে উঠে যাচ্ছে 8:30-9টায়, তারপরে রান্নাঘরেই খুট 12টা-12:30টার পরেও তার রান্না শেষ হতো না। মা মেয়ের রান্না সে অপেক্ষায় থাকতো আমি কখন রান্নাঘরে ঢুকবো, সে নিচ থেকে একটা খোঁচা মেরে আমার সাথে কথা বলবে বা ডাইনিকে তুলে একটা কথা বলবে এবং আমি কি বলি সেগুলো আবার পাস করতে হবে না, ডাইনির কাছে পাস করতে হবে না। তাহলে এখানে হেনস্থা হয়রানিটা কে কাকে করলো? যে কমপ্লেনে বলা হয়েছে ভাড়াটিয়াকে আমি হেনস্থা করছি, হয়রানি করছি। দিদির সাথে আমাদের ব্যাপারে কথা হয় না দেখেই হ্যাঁ দিদিরকে ধরে পুলিশ কমপ্লেন করিয়েছিস। তোদের তো এই অভ্যাস আছে। তোর মেয়ে একটা ফ্রড ছেলের সাথে পিরিত করতে গিয়ে হোটেলে দেখা করতে গিয়ে যখন ছেলেটা ওকে মানে ব্যাড অফার করলো, খারাপ প্রস্তাব দিল, তখন ছুটে এসে এরপরে ছেলের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, ছেলে মেয়েকে ফাঁসানোর জন্য সুইসাইড করে ফেলো, মেয়ের নাম লিখে সুইসাইড নোটও দিয়ে গেল। এগুলো কিছু হয় না। থানা পুলিশ করলো, মেয়ের বাপ থানা পুলিশ সব মানে ধামাচাপা দিল, এগুলো কিছু হয় না। হ্যাঁ, সত্যি কথা অপপ্রচার হয়ে যায়, সত্যি কোনোদিন অপপ্রচার হয় না। দেখিস না ডাইনি পশু কুকুর আমাকে বিনা কারণে কি বলছে করছে, মেসেজ লিখছে, রুম বদলানো, এটা সেটা, হাবি যাবি তোর বউকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো, এই সব নিয়ে চাঁদপুরের টাকা আমার ছেলেকে পর্যন্ত এত বেয়াদব পশু কুকুর চাঁদপুরের টাকা সব দিয়ে দে। আরে তুই এত চিন্তা করিস কেন? তুই আমি যখন অর্ধেক ফ্ল্যাট লিখে দিতে বলছি এটাই তো সহ্য হয় নাই। তুই বলতেছিলাম তোর নাকি রাস্তায় বসে যাবি আমাকে অর্ধেক লিখে দিলে, তুই কত লোভী সেটা এমনি সবাই বুঝতে পারে। এবং আমার কোনো ধরনের আমি ইনফ্যাক্ট জানতাম না, তারপরেও আমাকে এত আজে বাজে কথা বলার পরেও ডাইনি সেগুলোর সাথে তাল মিলিয়ে কথা চালিয়ে গেছে এবং সেটা 1-1.5 বছর একদম থামা চাপা দিয়ে সুন্দর করে আমি যেন বুঝতেও না পারি চাপা দিয়ে রেখেছিল। কিন্তু অনেকের কাছে এগুলো বলেছে সেগুলো পরে কানে আসলো। আমার পশু কুকুরকে এত ভালো রাখতে চাই, আর আমি যদি কিছু নাও বলি, আমি যদি বলি সেটাকে অজগর বানাই ফেলবে। অটা বললেও অজগর, পটা বললেও কলকাতা, এভাবে মানুষের কাছে আমাকে প্রেজেন্ট করে। ডাইনি তোর আমাকে ভালো না লাগলে তোর আমার জন্য কোনো কিছু করার দরকারও ছিল না, কোনো কিছু করার দরকার নাইও। তো ভগবানের দোয়াই লাগে তুই আমাকে ছাড়। আমার জিন্দগিতে, আমার জীবনে আমি তোর অস্তিত্ব আর চাই না। তোর কাছে অলওয়েজ বাইরের মানুষ ভালো ছিল, অলওয়েজ আমি তোকে চিনি, তুই কেমন, তোকে নিয়ে আমার ওই নোটারি কাগজ যাওয়ার পর একটা কোনো ভিডিওতে কথা যেতে না বলতো, নাহলে আজকের দিনে আজকের একটা এরকম শুভ দিনে আমি এই কথাগুলো বলতেও চাইছিলাম না। হ্যাঁ, তুই কেমন ডাইনি, তোর নিজের পছন্দ করা বউ। কি বলেছিলি? মেজদির কাছে তো সব পেটের কথা গড়বড় করে বলতি, তোর বউ তোর সাথে কি করছে না করছে। আমি যখন আবার বলেছিলাম এর জন্য তুমি তোমার যে স্বভাব, তোমার তো এই কারণে আসে না। হ্যাঁ, আমার ঘরে কিসের শান্তি? আমার কোনো অশান্তি নাই। হ্যাঁ, অশান্তি নাই তো? কবিরাজ ধরলে অশান্তি থাকে নাকি? অশান্তি কিভাবে রিমুভ করতে হবে তার জন্য লাখ লাখ টাকা খরচ করে, একটা দুইটা না, অনেক কবিরাজ তো ধরছিস। নীল 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 নীলিমা দিয়েছিল এক কবিরাজ, নীল 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 নীলিমা। আরও আছে জেঠিমা, কুমিল্লার বড় কবিরাজ, এরকম একটা দুইটা না, 1000টা কবিরাজ ধরে লাখ টাকা খরচ করে পশু কুকুরকে আবার পেটে নিজের হাতের মুঠোয় পেটের ভিতরে আনতে পেরেছিস। আমাকে পারিস না দেখেই আমার সাথে এরকম গা জ্বলানিগিরি। তোর মতো ডাইনি মা কারোর যেন না হয়, যাদের মা নাই তাদের ঘরে সৎ মাও যদি থাকে, সেই সৎ মাও তোর মতন ডাইনির চাইতে বেটার। কত বড় সাহস ওই ইতর্নি নীলির যে আমাকে বলে যে সবাই আমার মন মতো হবে না। এই ডাইনির ধামাধরি ধাড়ি দুর্নি, হ্যাঁ, একটু চেহারাটা ভালো, বয়সটা বোঝা যায় না বলে, হ্যাঁ, খুব একদম ধরাকে সারা জ্ঞান করিস। যে এই সাজগোজ দিস, হ্যাঁ, তোকেও তো চিনা আছে। তোকে কি আমি কখনো তোর সাথে ডেকে একবারও কথা বলছি? তোর মেয়ে কেমন সেটা তো আমি আগেই জানতাম, তোর বলার আগে। তো আমার মন মতো কারোর হতে হবে কেন? উল্টা তুই চাইছিলি তোর মন মতো যেন আমি চলি। যে আমি গ্রিন লাইফ থেকে আমাকে যে 7 দিন আমাকে হসপিটালাইজ করে ভর্তি থাকতে হয়েছিল কমপ্লিকেশনের জন্য, আসার পর আমাকে তুই বুঝাচ্ছিলি যেন আমি তোদের সাথে খাই, আমি একা যেন তোদের সাথে খাই, আমার হাজব্যান্ড, আমার ভাসুর আর আমার বাচ্চার রান্না যেন আলাদা হয়। কারণ তুই তো তোর দিদির দিয়ে যাওয়া বাজার দিয়ে নিজের বাজার খাচ্ছিলি, আমাকে বুঝাতে চাইছিলি যে আমাকে তোরা খাওয়াবি। তোর ওই বুড়োধারী জামাইটাও বলছিল, চরিত্রহীন লোকটা, দুর্নীতিবাজ লোকটা, সেও বলছিল। কেন? আমি বারবারই বুঝাতে চাচ্ছি না আমি এটা পছন্দ করছি না, বা আমি একসাথে খাওয়াটা তোরা আমার পিছনে পাক্কা, আমার ডেলিভারির পরেও পাক্কা 1-1.5 মাস 2 মাস লেগেছিলি একসাথে খাওয়ার ব্যাপার নিয়ে। হ্যাঁ, আমার মন মতো কেউ হবে না, আমি তো বলিও নাই কাউকে আমার মন মতো হতে। তুই কেন চাইছিলি তোর মন মতো আমাকে? হ্যাঁ, বাসাটা একদম মানে কেয়ারটেকার পদে রেখে গেছে তোদেরকে, না কেয়ারটেকার, আর এত পাওয়ার দিয়ে গেছে যে আমি ওখানে থাকলে তুই যেভাবে বলতি সেভাবেই আমার করতে হতো। আর যে ডাইনিটা বলছে আমরা নাকি বিনা অনুমতিতে ঢুকছি, বিনা অনুমতিতে বললাম তো, সুযোগ পাইলে প্রমাণ সব কিছু হবে, সুযোগটা যদি পাই, না পাইলেও অসুবিধা নাই যে আমরা বিনা অনুমতিতে ছিলাম। ডাইনি তুই তোর অনুমতি দিতে বলছিল কে? আমি তো বারবার জনকে না করতেছিলাম যে আমি ওই বাসায় যাবো না, অনুমতি দিতে বলছিল কে? দিলে কয়দিন থাকবো সেটাও বলে দিতি, যেমন নার্স নিয়ে প্রথমে একটা কাহিনী করলি না, যে ডিসেম্বরের প্রথম বলছিলি যখন আমার ছেলেকে এনআইসিইউ থেকে কেবিনে শিফট করা হবে, এবং ডাক্তাররা শিফটটা করছিল এই কারণে যে ওদের এনআইসিইউ বেড 10টাই ফুলফিল হয়ে গেছিল এবং বেশ কিছু এমন বাচ্চা ভর্তি ছিল যাদের থেকে আমার বাচ্চার ইনফেক্টেড হওয়ার প্রবল সম্ভাবনা ছিল। তারপরেও আবার ভর্তির মাধ্যমে বা যেভাবেই হোক আমার ছেলেকে ওয়ার্ডে নেওয়া যায় কিনা সেই চেষ্টা করছিল। অথচ ওয়ার্ডে ওদের একটাই রুম, একটা স্ট্যান্ডার্ড বেডরুম সাইজের রুমের মধ্যে 5টা-6টা বেড শুধু পর্দা দিয়ে আলাদা করা, এবং রোগীর একজনের সাথে অ্যাটেন্ডেন্ট থাকতেছে 4-5 জন, এরকম করে 5টা বা 6টা বেডে এই একটা স্ট্যান্ডার্ড সাইজ বেডরুমের ভিতরে 30-35 জন মানুষ, মানে চাইছিলই আমার বাচ্চাটা ইনফেকশন হয়ে না বাঁচুক, যার জন্য ওয়ার্ড বলতেছিল বারবার। তো আমরা যেহেতু এখন ফকির দশায় ছিলাম, ওই যে আলুদ দিশারিকে দিয়ে বলছে অনেক টাকা পাঠিয়েছে আন্টি, তো অনেক, এটা তো অনেক দিদি, টাকাটা দিয়েছে অনেক না,
কয়জনকে ধামা ধরেছিস রে ডাইনি বলার জন্য? একজন দুজন তো না। হ্যাঁ, ভাড়াটিয়া এত ঘরের মানুষ হয়ে গেছে, এগুলো নিয়েও কথা বলে। আবার সেটা আবার আঙ্কেলদের কাছে বললে আমি নাকি নেগেটিভ, বলতেই পারে। কি আঙ্কেলরা আপনাদের ফ্যামিলির ব্যাপারে এরকম আউটসাইডের একটা কথা বলুক না, তখন কেমন লাগে দেখবো। তেতে ফুরে আসেন কিনা আপনারা, এত ফ্লেক্স, তাই না? অনেক ফ্লেক্স, জেন জেডের মতো হয়ে গেছেন। ডাক্তারকে ওয়ার্ড বলার পর ডাক্তার আমাদেরকে এটাই রিপ্লাই দিল যে আপনারা এই যে প্রথম টাকার জন্য এখান থেকে চিকিৎসা না কমপ্লিট করে অন্যদিকে নিতে চাচ্ছিলেন। আমরা বারবার বলেছি যে আমাদের এখানে যেভাবে ওদের ডিস্টেন্স মেনটেন করে চিকিৎসা দেওয়া হয়, অন্য কোনো জায়গায় গেলে আপনাদের বাচ্চাদের জন্য সেটা অনেক ক্ষতি হবে, এবং একটা বাচ্চা কিন্তু সার্ভে করতে পারেও নাই। এবং আরেকজন বড় ডাক্তার আঙ্কেল দেখে গিয়ে আমার যে বেবিটা এখন ঠাকুরের কৃপায় আমার কোলে আছে তার অবস্থান সার্টেনিটিও বলেছিল। তারপর এত কিছুর পর যখন বাচ্চাটা একটু স্টেবল হয়ে অক্সিজেন ছাড়া নিজে ব্রিদিং করতে পারছে, তখন ওই মোমেন্টে আমাদেরকে বলতে বাধ্য করা হয়েছে যে আমরা যেন ডাক্তার যেন তাকে ওয়ার্ডে শিফট করে। তো ডাক্তার পারমিশন দেয়নি, বললো আমি এনআইসিউতে ওকে রাখতাম, এনআইসিউ থেকে ওর ইনফেকশন হতে পারে, কারণ নার্সরা এত বেশি কাজের প্রেশার, এত বেশি বাচ্চা, প্রত্যেকের একজনকে কেয়ার করে এসে তারা ঠিকঠাক হ্যান্ড ওয়াশ করার সময় পায় না, আপনার বাচ্চা এত প্রিম্যাচিওর, ওর ইনফেকশনের ঝুঁকি অনেক বেশি, ওকে কেবিনে শিফট করতে হবে। গেলাম কেবিনে, সেখানে হচ্ছে 3 দিন যাওয়ার পরেই ঘ্যান শুরু হয়ে গেল। আর কয়দিন ডাক্তারকে বল এটা সেটা জিজ্ঞেস কর, প্রতিদিন তো ভর্তিকে দিয়ে এগুলো বলাইছি। প্রতিদিনই ডাক্তার বলতে দেখেন ওকে কিন্তু কেবিনে কেন আনা হয়েছে, ও যে ফিট অ্যান্ড ফাইন বা কেবিনে দেওয়ার উপযোগী হিসেবে দিচ্ছি তা কিন্তু না। প্রতিদিন এটা বলতো, বলে পরে 7 দিন হয়ে যাওয়ার পর এরপর হুট করে একদিন একজন নার্স ভর্তি পরিচিত, সে আমাদের অনেক হেল্প করছে, তাকে দিয়ে ওই বড় ডাক্তার যার আন্ডারে আমার বাচ্চা চিকিৎসা পেয়েছে তাকে দিয়ে বলালো যেন আমাদেরকে রিলিজ দিয়ে দেয়। পরে ডাক্তার তো এটা শুনে পরদিনই রিলিজ লিখে দাও, ওদেরকে রিলিজ দিয়ে দাও। কিন্তু ডাক্তারের কথা হচ্ছে যে ওকে এখনো রিলিজ করার মতো পজিশন হয় নাই, পজিশনে যায় নাই, ওর অবজারভেশন লাগবে। এমনকি তখন নাকের নলটা বা ফিডিং টিউবটার এমন পজিশন ছিল, ও একটুই আমরাও ম্যানেজ করতে পারছিলাম না। ফিডিং টিউবটা বারবার খুলে গেলেই ওকে কেবিন থেকেও এনআইসিউতে পাঠাইতে হতো এটা ঢুকানোর জন্য। আর আমাদেরকে বাধ্য করা হয়েছিল বারবার তখন যে কেবিন থেকে তখন বাসায় শিফট করে দিতে, নার্স নাকি রাখা হবে। যার মাথার বুদ্ধি সে নার্স রাখবে, তো সাথে সাথে বলে দিত কয়দিন নার্স রাখবে। প্রথম বলেছে এনআইসিউর বিলের চাইতে কেবিনের বিল ওয়ার্ডে গেলে ওয়ার্ডেরটা তাও অনেক কম আসবে বিল। তো ওয়ার্ডে তো ডাক্তার অ্যালাউ করে না কেবিন, এবার হিসাব কেবিন থেকে বাসায় গিয়ে প্রতিদিন যদি নার্সও রাখা হয়, নার্স রাখলেও ভালো, নার্স রাখলেও অনেক কম খরচ হবে। তো ঠিক আছে, তখন তো ধরেন আমার টাকা নাই, আমার জামাইয়ের টাকা নাই, যে যেটা বলে সেটাই সই। পরে দেখা গেল ওই যে পরিচিত নার্সের মাধ্যমে ডাক্তারকে দিয়ে বলিয়ে ডাক্তার আমাদের রিলিজ লিখে দিতে চাইল। তখন আমরা বললাম স্যার ওর অবস্থা আসলেই ভালো। বললো কেন আপনারা নার্স দিয়ে বলাচ্ছেন রিলিজ করে দেওয়ার জন্য, আপনাদের আবার ভালো খারাপের কি আছে? তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের সাথে আমি মা বা বাচ্চার বাপ আমাদেরকে সামনে না রেখে ওই নার্সের মাধ্যমে রিলিজ করে দিতে চাইছে। যারা শুনছেন, বিশেষ করে উদয় গ্রিনের আপনারা যারা বলেন টাকা নাকি ম্যানেজ করে দিয়েছে, অনেক সহযোগিতা করেছে, এবং ওই এসআই সুমন পুলিশ স্যার যদি শুনে থাকেন, যিনি বলেছেন হ্যাঁ যে সহযোগিতা করেছে, কমপ্লেনে লিখে দিয়েছে, কীরকম সহযোগিতা সেটা একটু শুনে নিন। এরপর দেখেন পরে আরও 7 দিন, মানে প্রথম 7 দিনের পর থেকে ঘটনা 7-12 দিনের দিন, পরে আরও 7 দিন থেকে দেন ডাক্তার বলে যে হ্যাঁ এবার রিলিজ, যেই ডাক্তাররা রিলিজ করেন আরএমও এক ডাক্তারকে বললো রিলিজ করেন, রিলিজ লেটার লিখেন, কিন্তু এক সপ্তাহের জন্য ওরা ঘুরে আসুক বাসা থেকে, এইভাবে বলে কিন্তু বাসায় পাঠাচ্ছে। নার্স ঠিক করা হলো, কোনো নার্সই তো ওর কেএমসি চলছিল, কেএমসি থেরাপি, ওকে বিছানায় রাখা যাবে না, একদম সারাক্ষণ কোলে রাখতে পারে। তখন আমার পা থেকে মাথা অবধি ইনফেকশন, স্কিনের গাটা এমন পচে যাওয়ার মতো অবস্থা, এবং আমার থেকে ছোট বাচ্চা হতে পারে, আমি বাচ্চা কোলে নিতে পারছি না, প্লাস আমি নিজে ফিটও ছিলাম না, তখন আমি সুস্থ হইনি। মানুষ তো ভাবতেছিল সিজার করার 1 মাস হয়ে গেছে, এখনো কিছুই করে না, উঠে নাই না, আমি ঢং করি, আমি বাচ্চা ধরি না, আমি ঠেলাঠেলি করি, আমার জামাইকে দিয়ে কাজ করাইতে চাই, ঠেলাঠেলি করতেছি, বাচ্চা কোলে নিতেছি না, কিচ্ছু করতেছি না। সিজারের কতদিন হয়ে গেছে, মা হইলে তো এগুলো কষ্ট করতেই হবে, এই করতে হবে, সেই করতে হবে। কত আমাকে সহযোগিতা করছে, কত মানুষকে আনছে, ম্যানেজ করে দিছে। আমি কি একা ছিলাম নাকি? আমার হেল্প করানোর জন্য কতজনকে আনছে, কতজনকে আসতে বলছে, ব্যবস্থা করছে, কত কিছু। তো সব কিছুর পর বাসায় গেলাম, কেএমসি থেরাপি চললো প্রায় 1 মাস। এর মাঝখানে এনজি ফিডিং টিউব বাসায় এসে কয়বার যে খুললো, কয়বার ভিতরে বেঁকে গেল, বাইরে থেকে বোঝা যায় না, ভিতরে বেঁকে গিয়ে আমার বাচ্চা কষ্ট পাচ্ছিল, কান্না করছিল, তার জন্য যে কয়বার আবার হসপিটালে আমাদের বাসায় আসার পর যাইতে হয়েছে। এবার নার্সের 10 দিন হয়ে যাওয়ার পর নার্সের খরচ এরকম হলো যে তখন মনে হতে লাগলো, প্রথমে ছিল কি এনআইসিউ থেকে কেবিনের খরচ কম বা ওয়ার্ডে, এবার কেবিন থেকে নার্সের খরচ কম। লাস্ট বলতেছে নার্স রাখাচ্ছে একটা 24 ঘন্টার ওই যে কাজের লোক অনলাইনে নাকি এরকম কি লোক দেয়, কেয়ার গিভার আছে, ওরকম রাখলে খরচ আরও কমবে। আমাকে বলালো আমি যাতে এরকম অনলাইনে দেখি। আমি বলছি আমি এগুলো করতে পারবো না, কিরকম লোক আসবে, তার বাসায় কিছু একটা দুর্ঘটনা হইলে পুরো দোষ আমার কাছে, কারণ সে তো দোষ দিতে এক্সপার্ট। জীবনে তো ভালো সিদ্ধান্ত মানুষের ভালো কিছু করতে পারে না, খারাপ কিছুই করে এবং করে অন্যের ঘরে দোষ দেয়। তখন আমি যে আমাকে বলছে তাকেই আমি বললাম যে যদি হয় তুই দেখ, আমার আপত্তি নেই, নার্স ছেড়ে দিই। পারলো না, এমনকি 10,000-এর নিচেও কোনো লোক আসে না, পারলো না। এদিকে 10 দিন হয়ে যাওয়ার পর, 11 দিন হয়ে যাওয়ার পর নার্স যাতে আমরা ছেড়ে দিই সেটা প্রচণ্ড প্রেশার। আর এখানে আমি ওকে কোলে রাখতে পারছি না, এবং আমার বড় বাচ্চাটার জন্য জনিও ওকে পুরোপুরি সময় দিতে পারছে না, এদিকে খাওয়া দাওয়ার জন্য বাজার সাথে করতে হয়। আর আমার ভাসুরকেও তখন চাঁদপুর পাঠিয়ে দিয়েছি, কারণ এদিকে অবস্থাও খারাপ, টোটালি আমাদের অবস্থা খারাপ, আমরা একদম শ্যাটার্ড, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, খুব খারাপ অবস্থা। যারা টাকা দিচ্ছিল বারবার বলা হচ্ছিল আর টাকা দিতে পারবে না, এবার যেন জনি ব্যবস্থা করে। এদিকে জনি বলছে আমার কাছে টাকা নাই না, মানে আমাকে পুরোপুরি প্রেশার, আমাকে পুরোপুরি, মানে যারা বলেন যে তুমি নাকি আত্মহত্যা করতে গিয়েছিলা দেখে মনে হয় কমপ্লেনটা দিছে। কেন করতে গিয়েছিলাম আপনারা জানেন? আপনাদেরকে যখন 1-2 বার আসার জন্য বলতো তখন ঘুরে এসে বাসায় এসে কথা বলে সেগুলো গিয়ে পাস করতেন। এমনকি যেদিন আমি ঘুমের ট্যাবলেট খাই সেদিনও এসে আমার পারমিশন ছাড়া ক্যামেরাটা অন করে ধরে রেখেছিলেন। কি রে ডাইনি, লজ্জা করে না? ডাইনির ঘরের ডাইনি, এত কিছু যে করছিস, আবার বলিস সবাইকে দিয়ে বলাইছিস নার্স নাকি বেশি দিন রাখছি। একদিনও নার্স আমি বেশি দিন রাখি নাই। 20-21 দিনের পর যেদিন ডাক্তার প্রথম বললো যে ওকে এখন অল্প করে বিছানায় রাখা যাবে, তারপরে জাস্ট 1 সপ্তাহ, তাও 1 শিফট করে রাতের বেলায় নার্স রেখে দেন জানুয়ারি 25 তারিখ নার্স পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছিলাম, পুরোপুরি। এবং নার্স ছাড়ার পরপরই ওই ডাইনি হালিমার সাথে গন্ডগোল করে, তাও ভাড়াটিয়াদের প্ররোচনায় মিথ্যা কথা বিশ্বাস করে, কারণ ডাইনি স্বভাবটাই তো এটা, আমি মিথ্যা বলি, জনি মিথ্যা বলে, বাকি পুরো জগৎবাসী সত্য বলে, ওদের মিথ্যা প্ররোচনায় হালিমাকে ভাগিয়ে দিল কাছ থেকে, কারণ মর্জিনাকে আমি বাজার সদে আলাদা ওদেরকে কিনতে বলেছিলাম বলে মর্জিনা এটা নিয়ে তাদেরকে লাগিয়েছিল, বাস এই ষড়যন্ত্র করে হালিমাকে ভাগালো। তারপরেও বলছিল আমি এতদিন ধরে নার্স কি করি, নার্স আমরা বেশি দিন রেখে দিয়েছি। ওই যে বললাম হাতি যখন কাদায় পড়ে
এখন সবাই হাতির গায়ে ছুটতে পারে ঠিক, সেটা হাতির চাইতে বড় যারা আছে তারাও হোক, ছোট যারা আছে তারাও হোক, সবাই। তো এগুলো আসলে এক একটা লাইফ লেসন, লাইফের জীবনের শিক্ষা, ঠিক আছে? জীবন প্রচুর শিক্ষা দেয়। শিক্ষা নিয়ে সবার সাথে হাসি মুখে চলে, সবার সাথে সম্পর্ক ভালো রেখে, কিন্তু শিক্ষাটাকে মনে রেখে কে কী করেছে বলেছে সেটা কখনো ভুলে যাওয়া উচিত না।